স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক অনুষ্ঠান উপসংহারে, যেখানে আমরা সুনির্দিষ্ট বিষয়ে ধারাবাহিক আলোচনা করে থাকি আর আলোচনা শেষে পৌঁছতে চাই উপসংহারে। আমরা চাই পুরো মাসের আলোচনা শেষে একটি সুপারিশমালা তৈরি করতে। আপনারা জানেন আগামী ডিসেম্বরে আমাদের বিজয়ের মাস। 9 মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল মার্চে, ডিসেম্বরে গিয়ে সেই যুদ্ধ পূর্ণতা পেয়েছিল বিজয়ে। লাল সবুজের পতাকা, রক্তস্নাত মাটি আর বিজয়ের আনন্দ এবং স্বজন হারানোর কান্নায় শুরু হয়েছিল নতুন করে দেশ পুনর্গঠন। জাতির জনক বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন পাকিস্তানের কারাগার থেকে, দ্রুতই অস্ত্র জমা পড়েছিল, ফিরে গিয়েছিল ভারতীয় মিত্রবাহিনী। প্রতি বছরই আমরা ফিরে যাই মুক্তিযুদ্ধে, নতুন করে স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধের চেতনা। সে নিশ্চয়ই শুধু মার্চ বা ডিসেম্বরের বিষয় নয়, বছর জুড়ে আলোচনা, জীবন ধরে মুক্তিযুদ্ধের চেতনা। এভাবেই বিজয়ের চেতনায় শানিত প্রজন্ম থেকে প্রজন্ম চলবে ইতিহাসের চর্চা। এবার তাই বিষয় ঠিক করেছি আমরা, মুক্তিযুদ্ধ কি করে জনযুদ্ধ হলো। এ নিয়ে আজ আমাদের সাথে আছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরু করছি এই মাসের শুরুতেই। গত সপ্তাহে আমাদের আলোচনায় যুক্ত হয়েছিলেন অবসরপ্রাপ্ত মেজর কামরুল হাসান ভূঁইয়া, রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত কমোডোর এ.ডব্লিউ চৌধুরী এবং সাংবাদিক লেখক হারুন হাবিব। মুক্তিযুদ্ধ তখন সবাই হয়ে উঠেছিল এক একজন গণযোদ্ধা। মুক্তিবাহিনীর পাশাপাশি যুদ্ধ করেছে বিএলএফ, ছিল ন্যাপ, কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনী, চীনপন্থী বাম রাজনীতিকরাও দেশে গড়ে তুলেছিলেন আলাদা একটি বাহিনী। আবার টাঙ্গাইলে ছিল কাদেরিয়া বাহিনী, কলেজ ছাত্র আব্দুল কাদের সিদ্দিকী গড়ে তুলেছেন সেটি। সঙ্গে ছিলেন তখনকার এসএমএলের ভিপি আনোয়ারুল আলম শহীদ। পাক বাহিনীর ত্রাস, কাদের সিদ্দিকী হয়ে উঠেছিলেন টাইগার কাদের। আজ সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী, টাইগার কাদের আমাদের সঙ্গে আছে। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি সবটাই শুনবো আপনার কাছ থেকে আজকে, তবে তার আগে অনুরোধ করব যদি একটু ফিরে যান সেই ৭১, যখন আপনি একজন কলেজ ছাত্র মাত্র, কিন্তু হয়ে উঠেছিলেন যোদ্ধা, গড়ে তুলেছেন নিজস্ব একটি বাহিনী। কিভাবে শুরু করেছিলেন কাদের সিদ্দিকী, যদি শুরু করেন ৭১ সেই দিনগুলি থেকে। ধন্যবাদ প্রণব সাহা, ধন্যবাদ ডিবিসিকে। আসলে প্রতিটা মানুষেরই পিছনে ফিরে যেতে ভালো লাগে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক বিস্ময়কর ব্যাপার। যুদ্ধের পর এতদিন কারো বেঁচে থাকা উচিত না, এবং সেই যুদ্ধে যদি কেউ মোটামুটি একটা ভালো ভূমিকা রাখে, তার তো আরও না। এবং যে দেশে জাতির পিতা নিহত হয়, সেই দেশে তার সঙ্গীদের বেঁচে থাকা আরও উচিত না। প্রণব সাহা, তোমাকে তুমি বলেই সম্বোধন করতে চাই। বয়সে তুমি আমার থেকে অনেক ছোট, আর তুমি আমাদের খুবই ঘনিষ্ঠ। সেই জন্যে শুরুতেই বলতে চাই, তুমি যে উপস্থাপনা করতে গিয়ে যে পাক বাহিনী বলেছ, ওখান থেকে আমার প্রশ্ন জেগেছে। পাকিস্তান হানাদাররা কখনো পাক না, তারা অত্যন্ত জঘন্য। তারা নাপাক বাহিনী যদি তুমি উচ্চারণ করতে, তাহলে তোমার মেধার পরিচয় হতো। জানি এটা বাঙালিদের রক্তে মাংসে মিশে গেছে। তারা যদি পাকিস্তানকে ছোট করতে গিয়ে পাক বলে, তাহলেও হয়তো আমার কোনো আপত্তি তেমন থাকবে না। কিন্তু হানাদার বাহিনীকেও যদি পাক বলে, তাহলে আমার মস্ত বড় আপত্তির কারণ আছে। এখন শুরু থেকে যদি যেতে চাই, আমি একটা সাধারণ মানুষ। টাঙ্গাইলে আমার বাড়ি। ৬২ সালে, এখন আমেরিকায় যেরকম ইলেকট্রাল কলেজ আছে, আইয়ুব খান ওই রকম ৫৮ সালে সামরিক আইন জারি করে এক ইলেকট্রাল কলেজের ব্যবস্থা করেছিলেন। মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি। তারই এক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টাঙ্গাইলে গিয়েছিলেন। খুব সম্ভবত সেটা ৬৩ সাল হবে। সেই আমি প্রথম তাকে দেখেছিলাম। তারও আগে আমি দেখেছিলাম ৫৭ সালে যখন কাগমারি সম্মেলন হয়, তখন ছোট মানুষ, মাসব্যাপী এক উৎসবের আয়োজন হয়েছিল কাগমারি মহাসম্মেলনে। সেটাকে বলা হয়েছিল আফ্রোশীয় শান্তি সম্মেলন।
একটা অসাধারণ ব্যাপার, আমাদের ছেলেবেলা ছোট্ট কালের একটা মারাত্মক স্মৃতি সেটা। তখন তো দূর থেকে দেখেছিলাম, মৌলানার সঙ্গে ছিলেন, মৌলানা আব্দুল হামিদ খান। তো তার আমি দাড়ি নাচাই দেখেছিলাম বক্তৃতার সময়, কি চমৎকার, এবং তার প্রত্যেকটা কথা মাইকে মনে হচ্ছিল আমাদের কানে বিচ্ছে। এখন অত মাইকের অত তেজি আওয়াজ শুনি না। ওর পরে ওই বুনিয়াদি গণতন্ত্রের একটা ইলেকশনে বঙ্গবন্ধু গিয়েছিলেন, যুবক প্রার্থী হয়েছিলেন বোধহয় খোদাবক্স মুক্তার। সেই প্রথম আমাদের বাড়িতে তাকে খুব কাছে থেকে দেখি। তাকে পানি খাওয়াতে গিয়েছিলাম, কাচের গ্লাস ধুতে গিয়ে আমি আঙ্গুল কেটে ফেলেছিলাম। এরপরে ধীরে 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 খুবই ঘনিষ্ঠ হয়েছি। রাজনীতিতে আমার বড় ভাই লতিফ সিদ্দিকী ছিলেন তখন তুখোর ব্যক্তি। শাহজাহান সিরাজ তার কাছে বক্তৃতা করা শিখেছেন। জনাব আল মুজাহিদি ছিলেন তখন উল্লেখযোগ্য, ফজলুর রহমান খান ফারুক, ফজলুল করিম মিঠু, এরাই আমাদেরকে মাতিয়েছিলেন। এরপরে আস্তে আস্তে ৬২ সালে আমি রাজনীতিতে আসি, সেই হামিদুর রহমান শিক্ষা কমিশনের ইসের থেকে। তারপরে যখন করুটিয়া কলেজে পড়ি তখন লতিফ ভাই সবসময় জেলে যায়। তার ভাই হিসাবে সব জায়গায় মানুষ আলাদা করে দেখে। কিছু লোক খুবই যত্ন করে, খুবই স্নেহ করে। আবার আমাদের দেশে সব সময় রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে, এবং সেই প্রতিদ্বন্দ্বিতা খুব একটা ভালো থাকে না। প্রতিদ্বন্দ্বিতা থাকা ভালো, কিন্তু সেটা খুব খারাপ রূপ নেয়। সেখানেও সেরকমই পেয়েছি, তাদের কাছ থেকে নাহক বিরোধিতা। এরকম করতে করতে ৬৯ গেল, প্রচন্ড গণ আন্দোলন হলো। গণ আন্দোলনে বঙ্গবন্ধু বেরিয়ে এলেন আগরতলা মামলা থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তিনি বঙ্গবন্ধু হলেন। এরপরে ৭০ সালের ১ জানুয়ারি থেকে মুক্ত রাজনীতি শুরু হলো। সে রাজনীতিতে ১১ জানুয়ারি প্রথম পল্টনে জনসভা হয়েছিল, সেখানে এসেছিলাম আমরা ছুটে। উনি ১ ফেব্রুয়ারিতে টাঙ্গাইলে গেলেন সকালবেলায়, দুপুরবেলায়, বিকেলবেলায় গেলেন জামালপুর। টাঙ্গাইলের সভাতে অংশ নিলাম, জামালপুরেও গেলাম। মানুষের যেমন যুবককালে প্রেমের একটা নেশা থাকে, আমাদের রাজনীতির নেশা ছিল। এবং বঙ্গবন্ধু সৌভাগ্যবান যে তিনি আমাদেরকে তার এই নেশায় ফেলতে পেরেছিলেন, দেশপ্রেমের নেশায়। আমি আর একেবারে ঘুরিয়ে অনেক কথা বলতে যাচ্ছি না। সেই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, এখনকার যেটা, সেটা খুব সংগ্রামী কলেজ ছিল। বাংলাদেশের ১ নম্বর আলিগড় বলা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সংগ্রামের সূতিকাগার। আর আমরা যে কলেজে পড়তাম, টাঙ্গাইল করুটিয়া সাদত কলেজ, তাকে বলা হতো দ্বিতীয় আলিগড়। প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি। এ করতে করতে ৭০-এর নির্বাচন এলো। ৭০-এর নির্বাচনে আমরা যতটা পেরেছি করবার চেষ্টা করেছি। এক্ষেত্রে আওয়ামী লীগের থেকেও বিরোধিতা এসেছে প্রথম, এবং সেটা বিরোধিতা এসেছে জয় বাংলাকে নিয়ে। ওই সময় জয় বাংলা স্লোগানটা ছাত্রদের ছিল। তখনও আওয়ামী লীগ মনে প্রাণে জয় বাংলাটাকে গ্রহণ করে নাই। এবং ইলেকশনের সময় যারা প্রার্থী হয়েছিলেন তারা ভাবলেন ইলেকশনের পরে জয় বাংলা বললে ভালো হতো। আচ্ছা, ভোট কমে যাবে কিনা। হ্যাঁ, কারণ অনেকেই বলছে জয় বাংলা, জয় হিন্দ, লুঙ্গি খুলে ধুতি পিন্ত, এরকম নানান রকমের স্লোগান তো হয়। এই যে এই কিছুদিন আগে একজন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে বাদ পড়েছেন, নূহ আলম
লেনিন বঙ্গবন্ধুকে 69 সালে যখন ছাত্রদের পক্ষ থেকে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধিতে ঘোষণা করেন বা ভূষিত করেন, তার 7 দিন বা 8 দিন পরে পল্টন ময়দানে ওনাদের একটা মিটিং হয়েছিল বামপন্থী নেতা, আমার এখনো চোখে ভাসে। বঙ্গবন্ধু বলে যে লিফলেট আমরা বানিয়েছিলাম, প্রচার করেছি, বিলি করেছি, উনি কিন্তু সেই লিফলেট বক্তৃতা করতে করতে টান দিয়ে ছিঁড়ে ফেলে বলেছিলেন, এই যে তোফায়েল, তোদের বঙ্গবন্ধু চঙ্গবন্ধুকে আমরা টুকরো 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 করলাম। কখনো ভাবি যে সেই মানুষও আওয়ামী লীগের বড় মাপের নেতা হয় ওর 30, 40, 45 বছর পরে। তো যাই হোক, এইভাবে যারা মনোনয়ন পেয়েছিলেন তারা জয় বাংলাকে স্বীকার না করলেও আমাদের কণ্ঠে ছিল জয় বাংলা। নির্বাচনে দেখা গেল জয় বাংলারই জয় হয়েছে এবং সব আসনে জয় হয়েছে। এবং অনেকে মনে করে যে একটা ভোটও পাকিস্তান যেমন পায় নাই, তেমনি আসন না পেলেও তারা যে ভোট পায় নাই তা কিন্তু সত্য ছিল না। আসন তারা পায়নি, 98, 98.5 ভাগ আসন পেয়েছিল, কিন্তু ভোট কিন্তু 30%, 31% ভোট আওয়ামী লীগের বাইরে গিয়েছিল। কিন্তু নির্বাচনের পরে ফলাফল ঘোষণার পরে সেটাও ছিল না, সেটাও বাংলাদেশের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে এসেছিল। আমরা যখন ভাবলাম যে এবার পাকিস্তানিরা সোজা পথে হাঁটবে, তারা ক্ষমতা বঙ্গবন্ধুর হাতে ছেড়ে দেবে, কিন্তু দেখা গেল যে তা না। তখন তো বয়স কম ছিল, সহজ ভাবতাম, অত প্যাসপুস বুঝতাম না। পাকিস্তানিদের ক্ষমতা ওইভাবে বঙ্গবন্ধুর হাতে ছেড়ে দেওয়া সম্ভব ছিল না, তাহলে তাদের ভিক্ষা করে খেতে হতো। কারণ 24-24.5 বছর তারা যে লুটতরাজ করেছিল বাঙালিদেরকে বঞ্চিত করে, একে তো তার জবাব দিতে হতো, দ্বিতীয়ত যা বঞ্চনা করা হয়েছিল সেটা আমরা সুদে আসলে মানে আদায় করার চেষ্টা করতাম, বা না করলে ওদের এই ভয় ছিল, যে ভয়ের কারণে ওইভাবে ক্ষমতা দেয়নি। যদি পাকিস্তানিদের সাথে আপোষ রফা করে ক্ষমতা পাওয়া হতো, বঙ্গবন্ধু 100 সিট পেতেন, ওরা 200 সিট পেত, আমার মনে হয় তাহলে বঙ্গবন্ধুকে কোনোদিন ক্ষমতা দিত না। সামান্য সিট বেশি হলেও কোনো মতেই তা করা যেত না। এই নির্বাচনের আগে কেউ কেউ মনে করে যে মৌলানা ভাসানী ভোটের আগে ভাত চাই বলেছিলেন, ভোটের বাক্সে লাথি মারো, স্বাধীন পূর্ব বাংলা কায়েম করো, একটা স্লোগান দিয়েছিলেন। তাতে অনেকেই মনে করেছে যে এটা বোধহয় ক্ষতি করা হয়েছিল। আমি এক সময় মৌলানা ভাসানীরও খুব কাছাকাছি যেতে পেরেছিলাম, বঙ্গবন্ধুর হৃদয়ে জায়গা পেয়েছিলাম। স্বাধীনতার পরে আমি বুঝেছি 69 সাল থেকে কোনো কাজই বঙ্গবন্ধু হুজুর মৌলানা ভাসানীর সাথে পরামর্শ না করে করেননি। মৌলানা ভাসানী নির্বাচনের আগে যে সরে গিয়েছিলেন নির্বাচন থেকে, এটা ছিল মস্ত বড় একটি রাজনৈতিক সিদ্ধান্ত বা কৌশল। মৌলানা ভাসানী, ন্যাপ তখন অবশ্যই অনেক জনপ্রিয় একটা দল ছিল, এবং সেটা যদি নির্বাচন করত 10টা-20টা সিট হলেও আওয়ামী লীগের বাইরে যেত, বঙ্গবন্ধুর বাইরে যেত। হয়তো মুসলিম লীগও 2-4টা সিট পেত, ন্যাপও 2-4টা সিট পেত। এতে আমরা যে স্বাধীনতা পর্যন্ত গিয়েছিলাম সেখানে আমরা যেতে পারতাম না। সমগ্র জাতি যে এক মোহনায় শরিক হয়েছিল, এক সূত্রে গাঁথা হয়েছিল, এই কাজটা হতে পারত না। সেজন্য এটাও বঙ্গবন্ধু ভালো করেছিলেন, মৌলানা ভাসানী ভালো করেছিলেন। আগেকার নেতারা জাতীয় স্বার্থকে চিন্তা করতেন, দেশের স্বার্থকে চিন্তা করতেন। যে যত বড়ই হন,
জাতীয় স্বার্থে এক হয়ে কাজ করতেন কখনো কখনো। আমাদের ওটা আরো শেখা দরকার ছিল, কিন্তু সেখানে আমরা ওটা শিখতে পারি নাই। কেউ কেউ আমাকে বলে, আপনি মুক্তিযুদ্ধে কিভাবে অংশ নিলেন, কিভাবে গেলেন? সেই প্রশ্নটা তো আছে, এবং আলাদা করে একটু থাকলেন, ঠিক মূলধারার মুক্তিবাহিনীর সঙ্গে যুক্ত হলেন না। তো মুক্তিযুদ্ধে কখন গেলাম, কিভাবে গেলাম, এটা আমাকে যখন বলে আমার ভালো লাগে না, কারণ আমি কখনো মুক্তিযুদ্ধে যাইনি। কারণ মুক্তিযুদ্ধ সৃষ্টি করেছি আমরা। যেভাবে মুক্তিযুদ্ধে যুদ্ধ হয়েছে তার আগের যে কার্যকরণগুলো সেগুলোর সঙ্গে জড়িত ছিলাম, এবং সেটা মুক্তিযুদ্ধের হয়তো অংশই। হ্যাঁ, সেটাকে মুক্তিযুদ্ধের অংশই বলতে হবে। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে বলা যায় সেনাবাহিনী, যেগুলো পাকিস্তানি ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে কিছু কিছু পুলিশরা নিয়েছে, বা যারা রাজনীতিতে সক্রিয় ছিল না তারা নিয়েছে। আমরা রাজনীতি করতে করতেই যুদ্ধের প্রক্রিয়া এসেছে। রাজনীতিতেও যেমনি ছিলাম, যুদ্ধও তেমনি ছিলাম। যুদ্ধ শেষে বঙ্গবন্ধুর হাতে অস্ত্র দিয়ে আগে যেখানে ছিলাম পরেও সেখানে ফিরে এসেছি। তাই এটাও আবার অন্য জিনিস হয়ে দাঁড়ায় যে আপনি মুক্তিযুদ্ধে কিভাবে গেলেন। আমি কখনো মুক্তিযুদ্ধে যাইনি, কিন্তু আমি মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধে আগাগোড়া ছিলাম, বলতে গেলে এখনো মানুষের মুক্তিযুদ্ধে আমি এখনো আছি। সেটা তো রাজনীতিবিদের চলমান জীবনের চলমান বিষয়। কিন্তু ওই যে আমরা যেটা ইতিহাসের অংশ হয়ে আছে, যে একটি আলাদা করে একটি বাহিনী করেছিলেন, সেটির যদি একটু শুনতে চাই, আমাদের পরবর্তী প্রজন্ম এখন সেটি তো জানতে। আসলে মার্চের পরে তখন আর পাকিস্তানিদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা ছিল পহেলা মার্চ। পহেলা মার্চ আসার আগেই ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। এতে সারা দেশ জ্বলে ওঠে। সেদিন বঙ্গবন্ধু মতিঝিলের হোটেলটার নাম হচ্ছে, মতিঝিলের ওই হোটেলটা পূর্বানী হোটেল, পূর্বানী ছাড়া আর কিছু ছিল না। সেখানে সংসদীয় কমিটির মিটিং ডেকেছিলেন, যেখানে এখন তো 1000 লোক পেতেও কষ্ট হয় অনেকের, না হলেও 50 থেকে 70-80 হাজার লোক পূর্বানীকে চারদিক থেকে চেয়ে ফেলেছিল। শাহজাহান, সিরাজ, আসম, আব্দুর রবের আমাকে অনেকবার বলেছেন, কাদের এইরকম পল্টনে সভা ডাকলাম, আমরা ভাবি নাই যে 5-10 হাজার লোক হবে, কিন্তু যখন আমরা গেলাম যে দেখি লাখ লোক হয়ে গেছে। তো যখন এরকম 1 তারিখে স্থগিত ঘোষণা করা হলো, তখন ঢাকায় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পতাকা তোলা হয়ে গিয়েছিল। আসম আব্দুর রব তুলেছিলেন। অনেকেই বলে প্রথম পতাকা উত্তোলক, আমার কাছে ওটা মনে হয় না। পতাকা উত্তোলকই, ওই পতাকা একবারই ওঠে। পাকিস্তানকে অস্বীকার করে বাংলাদেশের পতাকা তোলা, ওটা একবারই। তাই আসম আব্দুর রব পতাকা উত্তোলক, এর কোনো বিকল্প নাই। বাংলাদেশ যতদিন থাকবে কোটি কোটি বার পতাকা উঠবে নামবে, কিন্তু আসম আব্দুর রব যে পতাকা উঠিয়েছেন ওটা আর কেউ উঠাতে পারবে না। পল্টনে ইস্তেহার পাঠ করা হলো, শাহজাহান, সিরাজ পাঠ করলেন, বঙ্গবন্ধু সেখানে গেলেন। বঙ্গবন্ধু বললেন আমার যা বলার 7ই মার্চে বলবো। সেখানে বঙ্গবন্ধুকে বাংলাদেশের প্রেসিডেন্ট বলা হলো, জাতির জনক বলে ঘোষণা করা হলো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীতের ঘোষণা করা হলো। এরপরে আর স্বাধীনতার জন্য কোনো কিছু বাকি থাকে না। বঙ্গবন্ধু এসে সরোয়ার্দী উদ্যানে বললেন, তোমাদের যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এক্ষেত্রে অনেক পণ্ডিতরা এখন বলে যে ওই দিনই কেন বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করলেন না, করলে ভালো করতেন, এত লোক মরতো না।
তাদেরকে যে কি করে বলবো যে 9 মাস লাগতো না, 9 মাসে যত লোক মরেছে ওই দিনই অত লোক মরত। আর পৃথিবীর বহু দেশে মুক্তি আন্দোলন বিদ্রোহী আন্দোলন হিসাবে চিত্রিত হয়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসাবে ব্যর্থ হয়েছে, এবং আমাদেরটাও তাই হতো। তো এখনকার পণ্ডিতদেরকে আমরা কি বলবো, ওটা বলতেও পারি না। অনেক পণ্ডিতরা বলেন জিয়াউর রহমানের ঘোষণায়, স্বাধীনতার ঘোষণায় তারা যুদ্ধ করেছেন। বাংলাদেশ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় যুদ্ধ করে নাই। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানের কণ্ঠে ঘোষিত হয়েছে, তাতে মানুষ উদ্বুদ্ধ হয়েছে, এবং ওইটাই প্রয়োজন ছিল। আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে কি করে আপনি এতে হলেন। আসলে মার্চের শুরুতে ছাত্ররা জয় বাংলা বাহিনী বলে একটা বাহিনীর ঘোষণা দিয়েছিল। কোনো কোনো সময় শুধু ঘোষণা দিলে, সিদ্ধান্ত দিলে কাজ হয়, আবার কোনো কোনো সময় কান্নাকাটি করলেও কাজ হয় না, পা দিয়ে পানি খেলেও কাজ হয় না। তো তখন জয় বাংলা বাহিনীর একটা ঘোষণা ছাত্র সংগ্রাম পরিষদ দিয়েছিল, এবং যেটা সারা বাংলাদেশে হয়েছিল। আমি তখন ছাত্রলীগের টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক ছিলাম বলে আমরা জয় বাংলা বাহিনী করেছিলাম, লিফরাইট করেছি, কাঠের রাইফেল নিয়ে আমরা করেছি। ওই রাইফেল ধরতে হয় কেমনে, লেফট রাইট করতে হয়, এইটাই শিখেছিল, আর কিছু শিখে নাই। এরকম সময় 25শে মার্চ যখন পাকিস্তান হানাদার বাহিনী ঢাকায় ঝাঁপিয়ে পড়ে, এটা যে যাই বলুক আমাদের কল্পনায় ছিল না এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, ট্যাঙ্ক নিয়ে, মেশিন গান নিয়ে সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, এটা আমাদের কোনো ধারণায় ছিল না। 25শে মার্চের এই ঘটনার পর টাঙ্গাইলে সংগ্রাম পরিষদ গঠিত হয়। তার নাম দেওয়া হয়েছিল টাঙ্গাইল গণমুক্তি বাহিনী। সেটা বঙ্গবন্ধু 7 মার্চে ঘোষণা দিয়েছিলেন যে সংগ্রাম পরিষদ করার জন্য, এবং সেটার চেয়ারম্যান হয়েছিলেন বদিউজ্জামান খান এমপি, আহ্বায়ক হয়েছিলেন আমার বড় ভাই লতিফ সিদ্দিকী। 25শে মার্চ থেকে 3রা এপ্রিল পর্যন্ত তারা টাঙ্গাইলকে অর্গানাইজ করার আপ্রাণ চেষ্টা করেন। তারা ওইভাবে গণমুক্তি বাহিনীর অধীনে একটা বাহিনী গঠন করার চেষ্টা করেন, সেটা দৌড়াদৌড়ি হয়। আমরা প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলাম মির্জাপুরের, সেটা হচ্ছে সাটিয়াচোরা। পাকিস্তান বাহিনীর প্রচুর ক্ষতি হয়েছিল, কারণ আচমকা তাদের উপরে গুলি করায়, অ্যাম্বুশ করায়। আমরা এই অপারেশনটা শুনবো, আমি জানি যে এরপর আমরা সরাসরি যুদ্ধের কথা শুনবো আপনার কাছে, সেই জন্য একটি নিয়ম মাফিক বিরতিতে যেতে হচ্ছে। দর্শক আপনারা থাকুন। কথা বলছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী 1971 সালের মার্চে, যিনি আলাদা করে ওই যে শুরু করলেন যে বাহিনী তো করেছিলেন কিন্তু যুদ্ধের মধ্যেই তারা ছিলেন, সেই গল্পটি শুনবো, সেই কাহিনীটি শুনবো বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরেকবার ডিবিসি সংবাদের সাপ্তাহিক আয়োজন উপসংহারে। আমরা কথা বলছি কাদের সিদ্দিকীর সঙ্গে। আপনি বলছেন যে প্রথম প্রতিরোধ হয়েছিল সাটিয়াচোরাতে। টাঙ্গাইলের যে সংগ্রাম পরিষদ বা গণমুক্তি পরিষদ হয়েছিল, তারা যথেষ্ট কাজ করেছিলেন, কিন্তু পাকিস্তানিরা ওইভাবে অত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে এটা জানা ছিল না। একদল ইপিআর এসেছিল 70-80 জন, আমরা 200-300 সাটিয়াচোরায় প্রতিরোধ করা হয়েছিল। আচমকা গুলি হওয়ায় ওদের 20-25টা গাড়ি রাস্তার পরে পাশে পড়ে গিয়ে নষ্ট হয়েছিল পাকিস্তান বাহিনীর। এতে অনেক সৈন্য মারা গিয়েছিল, এবং এর আগে ওরা কোথাও সামনাসামনি থেকে কোনো আঘাত পায়নি। এবং এখানে ওরা বিভ্রান্ত হওয়ার আরেকটা কারণ ছিল যে 28শে মার্চ, এটা হলো 3রা এপ্রিল, 28শে মার্চ গাজীপুর থেকে 2nd বেঙ্গল রেজিমেন্ট টাঙ্গাইলের উপর দিয়ে চলে গিয়েছিল। এটা আমরা জানলেও পাকিস্তান আর্মি তো আর জানতো না যে ওরা চলে গেছে। আক্রান্ত হয়ে ওরা প্রথম মনে করেছে পাকিস্তান আর্মি, বেঙ্গল রেজিমেন্ট ওদেরকে আক্রমণ করেছে। এটা টাঙ্গাইলের বেশ কয়েকটা আক্রমণেই ওরা এই শঙ্কা করেছে
বলে ওরা বেশি ভীত সন্ত্রস্ত থাকতো। পরে অগাস্টের পরের দিকে হয়তো ওরা বুঝেছে যেখানে কোনো বেঙ্গল রেজিমেন্ট নাই, কিন্তু ওদিন তারা ভেবেছিল। তো আমরা তো চুরমার হয়ে গেলাম। আমাদের লোকসংখ্যা কম, মারা গেলেও ওদের অনেক ক্ষতি হলো, আমরা টিকতে পারি নাই। আমি সেখানে ছিলাম, যদি একটা গুলি করতে পারি নাই। অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, মানুষজনকে মেরেছিল, 100 কতজনকে। সারা রাস্তায় সাটিয়াচোরা থেকে প্রায় 18 কিলোমিটার শুধু জ্বালাতে জ্বালাতে টাঙ্গাইল পর্যন্ত গেছে। গোলাগুলি শুরু হয়েছিল ভোর 6টায়, টাঙ্গাইলে ওরা পৌঁছেছে 4টা-5টার দিকে। টাঙ্গাইল গিয়ে আমাদের বাড়ি পুড়েছে, আসাদুজ্জামানের বাড়ি পুড়েছে, বদিউজ্জামান খানের বাড়ি পুড়েছে। এই 3টি বাড়ি, ওদের বাড়ি ছিল বিল্ডিং, ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে। আমাদের বাড়ি ছিল টিনের ঘর, অনেকগুলো পুড়ে সারকার করে দিয়েছে। এ সময় দুপুরের থেকেই সব নেতা নেত্রীরা সব চলে গিয়েছিলেন। ও তো 4-5 দিন আগের থেকে রাজনৈতিক নেতা সবাই, প্রায় সবাই। তখন আওয়ামী লীগ, তখন তো বিএনপির জন্ম হয় নাই, জাসদের জন্ম হয় নাই। আওয়ামী লীগ ছিল, মুসলিম লীগ ছিল, নেজামে ইসলাম ছিল, জামাত ছিল, আর এদিকে ন্যাপ ভাসানী ছিল। মুক্তিযুদ্ধের শুরুতে মুসলিম লীগ, জামাত সব ছিল আওয়ামী লীগের পক্ষে। সবাই চলে গিয়েছিলেন, আমরাও শহর ছেড়েছিলাম দুপুরের কাছাকাছি। আমি যাবার সময় টাঙ্গাইল কোদ থেকে কিছু ভাঙা রাইফেল, কোদ বলে, পুলিশ কোদ থেকে নিয়ে গ্রামের দিকে গিয়েছিলাম। বড়চৌনা, মরিচা, বাঘের বাড়ি, এই সমস্ত পাহাড়ের দিকে গিয়েছিলাম। সরকারি ওটাতে কেউ বাধা দিল না, সরকারি অস্ত্রাগার থেকে। সরকার তো তখন আমরা ছিলাম, এই জিনিসটাই বুঝাতে পারলাম না 3 তারিখের পর থেকে, 3-7 যে এইটুকুই বুঝাতে পারলাম না যে 70 নির্বাচনের পর ধীরে ধীরে সমস্ত প্রশাসন আওয়ামী লীগের নেতৃত্বে চলে এসেছিল। তখন সবাই, যারা পরে আবার ডিসি ছিলেন, হুমায়ুন আহমেদের কথা যেটা আমি বলেছিলাম, জাফর ইকবালের কথা, তার বাবাও মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিলেন, কিন্তু যখন পিরোজপুরে পাকিস্তান আর্মি গেছে তখন পক্ষে ছিলেন না, গ্রামে পালিয়েছিলেন। পরে গিয়ে পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করেছেন। হয়তো পাকিস্তান আর্মি জিজ্ঞাসা করেছে, গদ্দার কা বাচ্চা, অস্ত্রপাতি কোথায়, জবাব দাও। দিতে পারে নাই, মেরে ফেলেছি। ওরকম যে সিরাজগঞ্জের এসডিও, কি নাম, শামসুল হক না কি জানি, শামসুল ইসলাম, ওটাও এরকম করেছে। তারা বড় বড় খেতাব পেয়ে গেছে, তারা বলে কি বলে স্বাধীনতা পুরস্কারও পেয়ে যায়। এটা ঠিক না। তাদেরকে পাকিস্তান আর্মি মারত, স্বাধীনতা পুরস্কার পেত। আত্মসমর্পণ করার পরে, তাদের পক্ষে যে কাজ করার পরে তাদের এটা পাওয়া উচিত না। সেটা যাই হোক, অনেক কিছু, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, অনেক বয়স হয়েছে, এত সময় বেঁচে থাকাই উচিত না। তো তবু তুমি যে জিজ্ঞেস করছো যে বাধা দিল না, তাদের ওই সময় বাধা দেওয়ার কিছু ছিল না। আমাদেরকে খুশি করাই ছিল ওদের কাজ তখন। এবং আমরা শহর ছাড়ার পরে যেমন পাকিস্তানকে খুশি করা ছিল ওদের কাজ, এবং তারা 9 মাস খুশি করেছে। এবং 9 মাস খুশি করার পরে আমরা যখন আবার যুদ্ধ করে জয়লাভ করে দেশে এসেছি, সেই পাকিস্তান প্রশাসনকে যারা খুশি করেছে, তাদের ট্রেনিং অত্যন্ত ভালো ছিল, তারা আবার আমাদেরকেও খুশি করতে পেরেছে। আবার স্বাধীন বাংলা সরকারের যারা ছিলেন তাদেরকে খুশি করতে পেরেছে, এবং আমরা যারা সরকার গঠন করেছিলাম তাদেরকে ভালো সার্ভিস দিতে পেরেছে, যে কারণে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। যদি তা না হতো, যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই যদি মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সরকার করত, সেটা তাদের জ্ঞান, শিক্ষা, দীক্ষা হয়তো কম থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু মারা যেতেন না, বঙ্গবন্ধুকে সেভ করার জন্য জীবন দিত। তো যেটা বলছিলাম, যে তোমার প্রশ্ন হয়েছে আমি আলাদা একটা বাহিনী করে ফেললাম কি করে। না, বাঙ্গিবনে শিয়াল রাজা বলে একটা কথা আছে। সবাই যখন চলে গিয়েছিল তখন আমার মনে হয়েছিল যে আমরা এত বক্তৃতা করেছি, দেশের জন্য যদি কখনো জীবন দেওয়ার প্রয়োজন হয় তাহলে জীবন দেব,
এখন এইরকম ভাবে পাকিস্তান হানাদার আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, আমরা সবাই চলে গেলে যদি কোনোদিন দেশ স্বাধীন হয়, তাহলে তখনও যদি আমি বেঁচে থাকি, মানুষ আমার দিকে যেভাবে বাঁকা চোখে দেখবে সেটা তো সহ্য করতে পারবো না। ওই কারণেই পালাইনি, ওই কারণেই রক্ত দেওয়া, বক্তৃতায় রক্ত দেওয়া আর যুদ্ধক্ষেত্রে গিয়ে রক্ত দেওয়া যে এক জিনিস না, এটা আমার বিবেচনায় ছিল না, আমার বিদ্যা বুদ্ধিতে ছিল না। সেই জন্য প্রতিরোধ করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, মৌখিক প্রতিবাদ না, অস্ত্র দিয়ে। প্রথমেই বলেছে যে আমি পুলিশ কোর্টের অস্ত্র নিয়ে গিয়েছিলাম, এবং পাকিস্তান আর্মি যত সাহসী হোক, গ্রামেগঞ্জে যুদ্ধক্ষেত্রে গিয়ে আমি অত সাহসী তাদের দেখি নাই। আরেকটা জিনিস, একটা এস্টাবলিশমেন্ট বজায় রেখে যুদ্ধ করা আর আমাদের মতো জনযোদ্ধার যুদ্ধ করা এক কথা না। আমাদের কোনো কিছু রক্ষা করার দরকার পড়ে নাই। ওদের পাওয়ার হাউস রক্ষা করার দরকার পড়েছে, ওরা টেলিফোন এক্সচেঞ্জ রক্ষা করার দরকার পড়েছে, সেতু রক্ষা করার দরকার পড়েছে, ওদের অফিসারকে রক্ষা করার দরকার পড়েছে। আমাদের অফিসারও ছিল না, রক্ষা করারও দরকার পড়েনি। আমি তোমাকে প্রথম একটি ঘটনা বলি। তুমি যখন বলছো যে আপনি আলাদা করে, আমি আলাদা করে কিচ্ছু করিনি, করতে করতে হয়ে গেছে। প্রায় 2 মাস পার হয়ে গেছে মার্চের পরে। আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছি। খুব সম্ভবত 9ই জুন, না 12ই জুন, 9ই জুন আমরা শপথ নিয়েছিলাম যে মরে যাব তবু আমরা পিছপা হব না, যুদ্ধ করব, শত্রুর কাছে ধরা দেব না, আপোষ করব না, বঙ্গবন্ধুকে জীবিত আমরা ফিরিয়ে আনবো, এরকম নানান কিছু করে। এরপরে বল্লাতে একটা যুদ্ধ হয়। বল্লার যুদ্ধটা যেদিন হয় তার আগের দিন আমি বহেরাতলির থেকে বল্লার দিকে আসছিলাম। 300-400 মুক্তিযুদ্ধ ছিল তখন আমার সঙ্গে। আমরা প্রায় 3000 অতদিনে হয়ে গেছি। শপথ নিয়েছি একটা জোর আলাদা রকমের। কিন্তু গ্রামের পাশ দিয়ে যখন আমি বল্লা আসছিলাম, তখন দূর থেকে বহু লোক বলছিল, ঠান্ডু মুক্তারের বলা বজ্র, ওই করবো যুদ্ধ। আমার বাবার নাম ঠান্ডু আর আমার ছোট নাম হলো বজ্র। বজ্র ওরা বলে নাই, বজ্র। খুব তাচ্ছিল্য করেছে। ঘরের বেড়ার আড়াল থেকে বাড়ির বলছে এরা আরো দেশটাকে জ্বালাবে, ওদেরকে পারলে ধরে দাও। নিজে কানে শুনেছি, বিরক্ত হয়েছি, কিন্তু হজম করেছি। পরের দিন বল্লাতে এই যুদ্ধটা হয়। পরের দিন সকালে আমরা খবর পাই যে কালীহাতের দিক থেকে শতাধিক আর্মি বল্লায় আসছে। তখন পাকিস্তানি আর্মি তখন টাঙ্গাইলে অবস্থান, অনেক আগে 2 মাস আগে থেকে। তো কালীহাতে থেকে আসতেছে, আমরা বল্লাতে ছিলাম। শোনার পরে আমার মনে হয়েছে আজকে যদি বাধা দিতে না পারি। এর আগে আবার 2-1 জায়গায় আর্মি এসেছে, শুনে 2-3 মাইল দূরের থেকেই আমার মুক্তিযোদ্ধারা পালাইছে। এটাও তো ঢাকা থাকে না, মানুষের মধ্যে এটা আলোড়ন সৃষ্টি করে, ঘৃণার সৃষ্টি করে। অনেকে বলা বলি করেছে যে এদেরতে কি হবে, 2 মাইল দূরে অমুক গ্রামে মিলিটারি আসছে, অমুক গ্রাম থেকে পালাইছে, এগুলো তো শুধু ভাত খায়। তো সেই জন্য আমার একটা প্রতিরোধ করার খুব ছিল। তো খবর পাওয়ার পরে তখন আমার সঙ্গে খুব সম্ভবত 300 মুক্তিবাহিনীর ইশারা ছিল। তখনও আমাদের মুক্তিবাহিনী হয়েছে, তখনও কাদেরিয়া বাহিনী হয়নি। তো আমার জানা ছিল যে যত যোদ্ধা তত মৃত্যু। তখন সব কোম্পানিগুলোকে বলছি তোমরা পিছনে চলে যাও। মাত্র 13 জন নিয়ে আমরা একটা খালের পাড়ে, খালে যে নৌকা টৌকা ছিল সব সরিয়ে দিয়ে ডুবিয়ে দিয়ে আমরা বসে আছি। আজকে ছাড়াছাড়ি নেই। আমি যেখানে বসেছিলাম ঠিক সেইখানেই রাস্তা। আমার সামনে নদীর ওপার কত হবে, 50 থেকে 60 গজ দূর হবে। বসে আছি, বুক টিপ টিপ করছে। হঠাৎ দেখলাম, তখন বোধ 8টা বা 8:30 বাজে, চারানের দিক থেকে আর্মিরা আসছে দেখা যাচ্ছে, না হলেও 1.5 কিলোমিটার দূরে।
আমার বুক আরো টিপ টিপ করছে। আস্তে 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 ওরা 500-600 গজের মধ্যে এসে বসে পড়ল। এটাই আর্মিদের রীতি। বসে পড়ে 10-12 জন সামনে এগিয়ে আসতে থাকলো খুব সন্তর্পণে। তাদের কাছে খবর ছিল বল্লাতে দুষ্কৃতিকারী আছে, তাদের ভাষায় আছে। তো আস্তে 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 আসছে, এসে একদম নদীর পাড়ে, ওপার আমার থেকে বড় জোর 70 গজ দূর, এসে প্রচন্ড গোলাগুলি করলো, মোটর ফায়ার করলো। 3 ইঞ্চ মোটর খুব একটা এফেক্টিভ অস্ত্র, ব্রিটিশ 3 ইঞ্চ মোটর। অনেক গোলাগুলির পরে ওরা দেখলো কোনো আওয়াজ নেই। বসে আছেন, আমরাও তো বসে আছি, কোনো আওয়াজ নেই। তখন যারা শুয়েছিল তারা দাঁড়িয়ে গেল, পিছনে ইশারা দিল, কই নেই হ্যায় কুত্তা ভি নেই হ্যায় আ যাও। তারা পিছন থেকে আসা শুরু করলো। তারা হয়তো 50 গজ এসেছে 1-2-3 মিনিট। আমার একদম ডান পাশে রফিক বলে একটা ছেলে ছিল, খুব ভালো। তাকে আমরা একটা চাইনিজ কারবাইন দিয়েছিলাম, তার আবার ম্যাগজিন ছিল না, একটা একটা গুলি ভরে ফায়ার করতে হয়। ওটা যদি ওদিন ওকে না দিতাম তাহলে হয়তো আমাদের অনেক বড় জয় হতো। আমার মনে হয় ভয়ে হাত কাঁপতে কাঁপতে মিসফায়ার হয়ে গেছে। এতক্ষণ যারা এত স্বস্তিতে আসছিল তারা ছুটাছুটি বসে শুয়ে পড়ল, রাস্তার দুপাশে তারা পজিশন নিয়ে নিল। আমরা তখন দেখলাম যে আর অপেক্ষা করার তো পথ নেই, সামনে যারা এসেছে ওদের উপরে ফায়ার করলাম 5-6 মিনিট। তারপর পিছনে যারা ছিল তাদের উপরে ফায়ার করলাম, কারণ এলএমজি রাইফেলের ফায়ার ও 500 গজ দূরে গিয়ে লাগলেও ক্ষতি হবে, কোনো ছাড়াছাড়ি নেই। অনেকক্ষণ ফায়ার হলো। আমার মনে হলো সামনে যে 10-12 জন এসেছিল সব কটা মারা গেছে। কিন্তু দেখলাম ঘন্টাখানি ফায়ারের পরে পিছনের ওরা আরো পিছিয়ে গেল। তখন আমাদের হলো যে লাশ আনতে হবে, গোলাগুলি যতই হোক লাশ না দেখলে তো মানুষ বিশ্বাস করবে না। পাকিস্তানি বাহিনী যাদেরকে গুলি করে মানে তাদের লাশ চাই, একটা লাশ। যুদ্ধ থামানো খুব কঠিন, কিন্তু আমার পক্ষে বিরতিতে যাওয়া সহজ, সেই জন্য আমি বিরতিতে যাবো এবং আপনাকে একটু থামাবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আসির যুদ্ধক্ষেত্রে কাদের সিদ্দিকী যেভাবে যুদ্ধ করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে, উনি শোনাচ্ছিলেন সেই কথা, তখনকার কথা। থাকুন আমাদের সঙ্গেই। আমন্ত্রণ আরেকবার ডিবিসি সংবাদের সাপ্তাহিক আয়োজন উপসংহারে। আমরা কথা বলছিলাম 1971-এর সরাসরি যুদ্ধের কথা বলছিলেন কাদের সিদ্দিকী। আপনারা যুদ্ধের মধ্যে আছেন এখন? না, তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল যে লাশ আনতে হবে পাকিস্তানি হানাদারদের। তো তখনও গোলাগুলি চলছে। আমার আবার ভয় হচ্ছিল যে আরো অনেক বেশি সৈন্য এনে তারা লাশ নিয়ে যায় কিনা, হেলিকপ্টারে ট্রুপস নামিয়ে লাশ উঠিয়ে নিয়ে যায় কিনা। তাই যে কোনোভাবেই হোক সামনে যে লাশ পড়ে আছে তাদের আনতে হবে। তো তখন লোক পাঠালাম 2 জন, একটা নাম হল আব্দুল সবুর খান আর একটা নাম আব্দুল মালেক। ওরা নদীর সাঁতরে রশি নিয়ে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে 2টা লাশ নিয়ে আসলো। তো লাশ নিয়ে আসলে পিছনে একটা বল্লা স্কুল, সেই মাঠে নিয়ে যেতে বললাম। এই সময় একটা অলৌকিক ঘটনা ঘটে। আমাদের আরো 2টো দল তাদেরকে অন্যখানে পাঠানোর, গোপালপুরে পাঠানোর কথা ছিল। তারা খবর পেয়েছে কাদের সিদ্দিকী বল্লায় সব মিলিটারি ধরে ফেলেছে। এই খবর পেয়ে তারা উন্মাদের মতো ছুটে আসছিল। এসে তারা পিছনে, আর্মিদের পিছনে থাকা অবস্থাতেই একবার একটু গুলি চালায়। তখন আর্মিরা মনে করে যে 4 দিক থেকে ঘেরাও হয়ে যাচ্ছে। এরপরে আর তারা সময় নেয়নি, তারা সাথে সাথে চলে গেছে। আমরা তাড়াতাড়ি নদী পার হলাম, পার হয়ে দেখলাম আরো 2টো লাশ পড়ে আছে, একটা লাশ পানির কাছে পড়ে আছে। এই লাশগুলোকে নিয়ে গেল। আমি ওখান থেকে বল্লা স্কুল মাঠে আসলাম। না হলে 15,000 লোক ওই সময়ের মধ্যে। এখন তো 18 কোটি, তখন ছিল 7.5 কোটি, তাতেও 15,000 যুদ্ধের মধ্যে। আমি দেখলাম এক অস্বাভাবিক কারবার। মানুষ চারিদিক থেকে ঘেরাও দিয়েছে, কেউ গালি দিচ্ছে, কেউ থুতু দিচ্ছে ছুটে গিয়ে লাশের গায়ে, কেউ বুক চাপড়াচ্ছে, যদি আজকে আসতো তাহলে আমার বাড়ি পুড়িয়ে ফেলতো, আমার ছেলেকে মেরে ফেলতো, আমাকে মেরে ফেলতো। আবার কেউ বলছে, কেন গতকালকে বলছিলাম না
আমাকে মুক্তি করতে পারবো না? দেখছো আমাদের গুদা গুদা পোলারা কত ভুট্টা ভুট্টা মিলিটারি মেরে ফেলাইছে। তখন আমার মনে হয়েছে হাজার কথা এক কাজ, বল্লার এক যুদ্ধ আমাদেরকে মানুষের আস্থা এনে দিয়েছিল। এরপর আর সে আস্থা আর কখনো টুটে নাই। তুমি জিজ্ঞেস করছিলে কাদেরিয়া বাহিনী কেমনে হলো, আপনি দিয়েছেন নমুকে দিয়েছে না? কাদেরিয়া বাহিনী কাদের সিদ্দিকী দেয়নি। এটা যুদ্ধ করতে করতে পাবলিক কাদের বাহিনী বানিয়ে ফেলেছে পরিচয়ের জন্য। এই যে আজকে বঙ্গবীর নিয়ে এতই হয়, বঙ্গবীর কাদের সিদ্দিকী বানায় নাই, এটা বঙ্গবন্ধু বানাইছে। আজকে এটা নিয়েও কথা হয়, পাবলিকে বানাইছে। আমরা মরে যেতে পারলে ভালো হতো, সেটা সম্মানের হতো। আমি জানি পৃথিবীর বহু দেশে মুক্তিযোদ্ধারা মুক্ত থাকে যতক্ষণ যুদ্ধ থাকে, স্বাধীন দেশে মুক্তিযোদ্ধারা মর্যাদায় থাকে না। এরকম দেশে যেখানে পরাজিত প্রশাসন আবার বিজয়ী প্রশাসনের ঘাড়ে বসতে পারে, সেখানে বসে না। আগস্টেরই হয়েছিল আমাদের দেশে। আপনি যদি আমাকে বলেন যে মুজিবনগর সরকারের যে নিয়মিত মুক্তি বাহিনী যেটা, তার সঙ্গে আপনি যুক্ত হলেন না কেন? তখন টাঙ্গাইলে তাদের কি অপারেশন? এইখানে এটা একটা প্রশ্ন করা যেতে পারে, কিন্তু তখন এত যোগাযোগের সুবিধা ছিল না। আমরা যুক্ত হলাম না কেন এটাও যেমন সত্য নয়, আমরা যুক্ত হলাম এটাও সত্য নয়। আমরা মুজিবনগর সরকারের শ্বাস প্রশ্বাসের সাথে মিলে আমরা যুদ্ধ করেছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এমন একটা শক্তিশালী কেন্দ্র ছিল, ওখান থেকে যা বলা হয়েছে তাই আমরা মান্য করেছি। আপনারা একটি পত্রিকা করেছিলেন? হ্যাঁ, রণাঙ্গন বলে অনেকেই অনেক পত্রিকা করেছে, কিন্তু ওই দুঃসময়ে রণাঙ্গন মানুষের উপরে যে প্রভাব ফেলেছিল সেটা কল্পনা করা যায় না। রফিক আজাদ, মাহবুব সাদিক, সাজ্জাদ কাদির, বুলবুল খান মাহবুব, এদের মতো বিদগ্ধ জনেরা ওখানে কাজ করেছে। আমার বোন রহিমা, আমার বোন সুষুমা, এরা কাজ করেছে রাত দিন। আমাদের সঙ্গে স্বাধীন বাংলা বেতার যেমনি আমরা শুনেছি যোগাযোগ, ঠিক তেমনি বাংলাদেশ বিপ্লবী সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। তারা তো হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি ছিল একটা সময় পর্যন্ত। ওসমানী সাহেব তো বলেই দিয়েছিলেন একটা দেশে কয়টা সিএনসি থাকে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীরও সিএনসি ছিলাম না, মুক্তিবাহিনীরও ছিলাম না, কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক আমাকে বলা হতো। জনযুদ্ধ হয়েছে, আপনারা গণযোদ্ধা ছিলেন। হ্যাঁ, তো সেখানে একটা সময় বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল এবং তারা আমাদের জন্য অনেক চিন্তা করেছে। আমি যখন বই পড়ি মুক্তিযুদ্ধের, তখন শুনি তাদের 50 টাকা করে খেতে দেওয়া হয়েছে, কিভাবে খাবে, কিভাবে থাকবে, কিভাবে শীতবস্ত্র পাবে। আমাদের জন্য ওগুলো চিন্তা করতে হয় না, আমাদেরকে পাবলিকে খেতে দিয়েছে, পাবলিকের বাড়িতেই খেয়েছি। ওই যে সেদিন নাসিরনগর গিয়েছিলাম, জেলে বাড়ির উঠানে বসে খেয়েছি, আমার খাওয়ায় কোনো অসুবিধা হয় নাই। যে কদিন বেঁচে থাকবো অসুবিধা হবে না, মানুষের সঙ্গে মিলেমিশে যোগাযোগের অসুবিধা। তার সত্ত্বেও তো আপনি রৌমারী পর্যন্ত গিয়েছেন। হ্যাঁ, আমার গায়ে, হাতে এবং পায়ে 16ই আগস্ট গুলি লেগেছিল। মাকড়াই বলে একটি জায়গাতে গুলি লেগেছিল, ধলাপাড়ার মাকড়াই। সে সময় আমার মনে হচ্ছিল যে আমি যদি চলতে না পারি তাহলে পাকিস্তানিরা আমাকে গ্রেপ্তার করবে, আর আমি ধরা পড়লে মারা যাব, আর আমি ধরা পড়বো না, তার আগে মারা যাব। সেই সময় এক সময় হয়েছিল যে সীমান্ত পর্যন্ত যাওয়া যায় কিনা। আমি 5 দিনে সীমান্তের ঢালুতে, তুরাতে গিয়েছিলাম, ঢালু পর্যন্ত। আমি ভারতে যেতে পারি নাই, সীমান্তে যেতে পেরেছিলাম। এবং সেই সীমান্তে যেতে পারাটা আমার জন্য হয়তো আশীর্বাদ হয়েছিল। জেনারেল অরোরার সঙ্গে আমার দেখা হয়েছিল, জেনারেল ওবানের সঙ্গে দেখা হয়েছিল, জেনারেল গিলের সঙ্গে দেখা হয়েছিল। তারা অভিভূত হয়েছিলেন যে তারা অনেক চেষ্টা করেও বর্ডারে তেমন কিছু করতে পারেন নাই, আমরা এত কিছু করতে পারছি, এটা তাদের কাছে অভাবনীয়। ওই সময় আমি রৌমারীতে গিয়েছিলাম, একটা অস্ট্রেলিয়ান টেলিভিশন টিম এবং একটা আমেরিকান টেলিভিশন টিম এসেছিলেন সেই টেলিভিশন টিমের সঙ্গে সাক্ষাৎ দিতে। এবং কথাটা ছিল যে ওইখানে সাফায়েত জামিলের ক্যাম্প ছিল, জিয়াউর রহমানের নেতৃত্বে জেট ফোর্সের।
আমরা দেশের অভ্যন্তর থেকে জেট ফোর্সের সঙ্গে সীমান্তের সেনাদের সঙ্গে যোগাযোগ করতে, দেখা করতে আমি এসেছি। এটাকেই তুলে ধরার জন্যে ওই সময় আমাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা ওখানে গিয়েছিলাম, ওখানে আমরা একটা নদী সাঁতরে ছিলাম, আমরা অস্ট্রেলিয়ান টেলিভিশন টিমকে সাক্ষাৎকার দিয়েছিলাম, যেটা এখনো মাঝে সাঝে প্রচার করে। আমেরিকান টেলিভিশন টিমকে দিয়েছিলাম, প্রচারটা তখন প্রয়োজন ছিল। হ্যাঁ, সেটা আপনার ঘুরে এসে আমরা যতটুকু জানি যে আজকের মতো যদি আমরা শেষ করি এখানে এসে, যে আপনি ঘুরে এসে আবার 16 ডিসেম্বরে ঢাকাতেও থাকতে পেরেছিলেন, মিত্রবাহিনীর সাথে মিলিত হয়েছিলেন। আমি আবার আপনাকে বলি যে আমার গায়ে 16ই ডিসেম্বর, আমার গায়ে 16ই আগস্ট দুপুরবেলা আমার গায়ে গুলি লাগলো, আপনি বললেন। আমি 23শে আগস্ট সীমান্ত পার হয়েছিলাম। 11ই সেপ্টেম্বর আবার সীমান্ত থেকে আমি রওনা হয়ে দেশে আসি। এই সময়গুলো হেডকোয়ার্টারে আনোয়ার আলম শহীদ, নুরুন নবী, বাসের সিদ্দিকী, তারপর বুলবুল খান মাহবুব, সাজ্জাদ কাদির, মাহবুব সাদিক, রফিক আজাদ, ওরা হেডকোয়ার্টারে থাকতো। ওরা বলছে এই জন্যেই যে আমি তখন যোদ্ধা হিসাবে তাদের নেতা ছিলাম, গুরু ছিলাম, এই জন্য বলছি। এবং কিছু কিছু লোককে তো আমি তুমি বলেই বলি, কারণ আমার বাল্য বন্ধু। রফিক আজাদ আমার বাল্য বন্ধু না, তাকে আমি সারা জীবন আপনি করেই বলেছি। আনোয়ার আলম শহীদকেও তাই বলেছি। এখন তারা অনেক নেতা হয়েছে। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর শহীদ দায়িত্ব পালন করতে পারে নাই, প্রথম গিয়ে রেডিওতে আত্মসমর্পণ করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সময় সে অত্যন্ত ভালো কাজ করেছে। আপনি যদি আমাদেরকে একটু বিজয়টা শেষ করি আজকে। আমি পাকিস্তানি বাহিনীর সাথে আপনার দেখা, সেইটা পাকিস্তান বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আপনার দেখা হয়েছিল যুদ্ধের, মানে 16 ডিসেম্বরের দিনে। সবসময় দেখা হয়েছে, সাথে রণাঙ্গনে, মানে যুদ্ধ যখন হয়েছে সবসময়। নিয়াজের সাথে আপনি। শেষের কথা বলি যে দেশে অনেকেই যুদ্ধ করেছে, অনেক রকম বলে, এখন আরো অনেক রকম হবে। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে দয়া করেছিলেন। আমরা যখন শেষ পর্যায়ে, ভারতের সঙ্গে সবসময় যোগাযোগ ছিল, খুব সম্ভবত নভেম্বর মাসের একেবারে শেষ দিকে, 28-29 তারিখের দিকে সে খবর এলো যে প্যারাট্রুপস নামানোর দরকার, একটু নিরাপদ জায়গা দিতে হবে। আমরা সেই জায়গা দিয়েছিলাম, সেখানে প্যারাট্রুপস নেমেছিল 10ই ডিসেম্বর। অন্যদিকে জামালপুর এবং হালুয়াঘাট থেকে 2টা ভাঙা ব্রিগেড তারা ঢাকার দিকে আসে। আসতে আসতে তাদের আমাদের সঙ্গে দেখা হয়। সবচেয়ে ভাঙা ব্রিগেড, সবচেয়ে দুর্বল, কারণ তাদের ঢাকা দখলের কোনো পরিকল্পনা ছিল না, সাহসও ছিল না। যদি সম্ভব হয় ঢাকা দখলের কথা ছিল আগরতলা থেকে, কিন্তু তারা যখন সাভার পর্যন্ত বিনা বাধায় চলে এলো কাদেরিয়া বাহিনীর কারণে, তখন তারা ভাবছিল, এবং আমি খুব দেখে বসেছিলাম, যে ঢাকা দখলের যদি কোনো পরিকল্পনাই না থাকে তাহলে এই যুদ্ধে যে তার লাভ নেই। আপনারা জানেন, আপনাকে ঢাকা দখলটা পরে একদিন বলতে হবে। ঠিক আছে। তো তারা তখন 14 ডিভিশন হেডকোয়ার্টার পাকিস্তান আর্মির নিয়াজির, এই জায়গায় যাওয়ার জন্যে ফোর্ট উইলিয়াম কলকাতার, তারা বলে যে যেতে পারলে তোমরা যাবে। তো তখন আমরা নতুন করে পরিকল্পনা করি, একদিকে কড্ডা, আরেকদিকে ব্রিগেডিয়ার সানসিং, এইদিকে নবীনগর হয়ে আস্তে আস্তে অগ্রসর হন। সাভারে তাকে প্রচন্ড বাধার সম্মুখীন হতে হয়। অন্যদিকে কড্ডাতে ব্রিজ ভেঙে দিয়ে পাকিস্তানিরা পিছিয়ে আসেন। তো এরকম ভাবে আসে। সেই সময় আমাদের কাদেরিয়া বাহিনীর প্রায় 4000 যোদ্ধা মিরপুর পর্যন্ত চকের মধ্য দিয়ে পৌঁছে গিয়েছিল। মনে হয় আজকে সময় নেই, আমাদের সময় আরেকদিন বলতে হবে। তোমার আজকে সময় এখানেই থাকুক। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি শেষ করি দেশের মানুষকে ধন্যবাদ দিয়ে, সাথে সাথে একটা কথা বলবো, আগেও বলেছি, যে পৃথিবীর বহু দেশে যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে, তাদের হাতে যদি ক্ষমতা না থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের বিড়ম্বনা হয়। ইন্দোনেশিয়ায়
লাখ লাখ মুক্তিযোদ্ধাদেরকে মেরে ফেলা হয়েছে। আমরা তেমন দেশে এখনো বেঁচে আছি, এইটাই সৌভাগ্য। অবশ্যই আপনি বেঁচে আছেন জন্য আমরা মুক্তিযুদ্ধের কথা শুনছি। মুক্তিযুদ্ধের যে আমাদের জনযুদ্ধের গল্প ঠিক বলবো না, আপনি সেটা খুব আপত্তি করেন, আমিও মনে করি যে গল্প না, নিশ্চয়ই আমাদের যে বীরত্বের গাথা, সেই বীরত্বের গাথা আমরা শুনতে থাকবো। এবং কাজী সিদ্দিকী অবশ্যই পরবর্তীতে কোনো এক সময় আপনি আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন এবং আপনার সেই বিজয়ের কথাটি আমাদেরকে শুনতে হবে, পরবর্তী প্রজন্মকে শোনাতে হবে। আজকে বিরতি নিচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।